ছল, চাতুরি, ধূর্ততা, ষড়যন্ত্র। কিন্তু অন্য কারো জিনিস কিছুতেই তার দ্বারা নিজের হতে পারে না। এই মোহন, এই বংশী, কি হয়েছে? ওই দেখ। মারা গেছে। কটার সময় হয়েছে এটা? আমি 4টের সময় যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম গাড়িটা দাঁড়িয়ে আছে। আর আমি যখন গাড়ির কাছে গেলাম দেখলাম চারিদিকে রক্ত লেগে আছে। গাড়ির দরজাটা খোলা ছিল। আর আমি ভয় পেয়ে ছুটে গ্রামে গেলাম আর সবাইকে ডেকে নিয়ে এলাম। বুঝতেই পারছিলাম না ব্যাপারটা কি স্যার। চারদিকে দেখলাম, এদিকে নজর পড়তেই দেখলাম যে লাশটা পড়ে আছে। স্যার কিছু পাওয়া যায়নি। ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড, ভিজিটিং কার্ড কিচ্ছু না। কোনো মহিলার ওড় না। এলাকাটা ভালো করে দেখো, হয়তো কোনো মহিলাও আছে। যাও যাও ওদিকটা দেখো। গাড়িটা তো একদম ঠিকঠাক আছে, অ্যাক্সিডেন্ট তো মনে হচ্ছে না। MH027Y76 মুম্বাইয়ের গাড়ি। ডিকি খোলো। শুধু জেন্টসের কাপড়, মহিলার নয়। এই ডায়েরিটা কাজে আসবে। বডিটা পোস্টমর্টমের জন্য আনন্দ হসপিটালে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়নি, এটা তো একদম নিশ্চিত। আর হাতের ওপরেও 13 থেকে 15টা দাগ আছে। অনেক রক্ত বেরিয়ে মনে হচ্ছে মারা গেছে। কোনো ধারালো ব্লেড বা কাটার দিয়ে হাত কেটে দেওয়ার ফলেই মৃত্যু বয়স হয়েছে। 50-এর কাছাকাছি। মনে তো হচ্ছে 55-র ওপর। আত্মহত্যা হতে পারে? হতে পারে, কিন্তু কেউ সুইসাইড করলে 1বার বা 2বার কাটবে, এতগুলো নয়। আর তাও দুটো হাতেই। নিজের উপর এত নৃশংসতা অসম্ভব। শরীর থেকে সমস্ত আইডেন্টিফিকেশন গায়েব, মানে অ্যাক্সিডেন্টও হতে পারে না। গাট্টা গোট্টা চেহারা, মাথায় চুল একটু কম আছে, 55 বছরের ওপরে বয়স হবে। গাড়ির নাম্বার হলো MH027Y76। দেখুন আমি পুলিশ স্টেশন থেকে বলছি। গাট্টা গোট্টা চেহারা ভদ্রলোকের, ওনার বয়স 55 বছরের ওপরে আর মাথায় চুল কম আছে, হাইট মিডিয়াম। আর গাড়ির নাম্বার হলো MH027Y76। সবজি এখনো পর্যন্ত ফ্রেশ, মানে খুব বেশিক্ষণ আগে কেনা হয়নি। আর গাড়ি থেকে এই ওড়নাটা পাওয়া গেছে, মানে ওই সময় গাড়িতে কোনো মহিলাও ছিল।
স্যার, ডায়েরিতে এ থেকে এইচ পর্যন্ত সব নাম্বারে ডায়াল করেছি, কিন্তু কিছুই খোঁজ পাইনি স্যার। কোনো তো একটা নাম্বার থাকবে, হোম, মা। কিচ্ছু নেই স্যার, বেশিরভাগ নাম্বারই মুম্বাইয়ের, তবে কিছু নাম্বার আহমেদাবাদেরও আছে। আর একটা ব্যাপার স্যার, সব নাম্বারই কোনো ব্যবসার সাথে যুক্ত, মানে বলতে চাইছি বেশিরভাগই শেয়ার মার্কেট। একটা কাজ করো, কাল সকালে অন্যগুলো ট্রাই করো। ইয়েস স্যার। গুজরাটের বাসাদের একটা রাস্তার ধারে 55 থেকে 60 বছর বয়স্ক এক ব্যক্তির লাশ পাওয়া যায়, আর তার পাশেই ছিল একটা গাড়ি। একটা ব্যাপার স্পষ্ট ছিল যে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছিল, কিন্তু লাশটা শনাক্ত করা যায়নি। মনে হচ্ছিল যে এটা একটা ব্লাইন্ড মার্ডার কেস। একটা ওড়না আর এক ব্যাগ টাটকা সবজি, অপরাধের শুধু এই সূত্রই ওখানে পাওয়া গেছিল, যেটা হয়তো অপরাধী ভুলবশত রেখে গেছিল। হ্যালো, মিস্টার মুকেশ বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? গুজরাটের পুলিশ স্টেশন থেকে বলছি, সাব ইন্সপেক্টর গর্ভী। হ্যাঁ বলুন। দেখুন, আমরা একটা মৃতদেহ পেয়েছি, আর এই মৃতদেহের গাড়ির ভেতর থেকে একটা ডায়েরি পেয়েছি যাতে আপনার নাম্বারটা লেখা ছিল। আর এই লোকটার ব্যাপারে আপনার থেকে একটু তথ্য চাই। হ্যাঁ বলুন। ভদ্রলোক গাট্টা, হাইট মিডিয়াম, মাথায় চুল কম, বয়স এই 55 বছরের কাছাকাছি। গাড়ির নাম্বার MH027Y76। এরকম কাউকে আপনি চেনেন কি, বা এই যে নাম্বারটা বললাম তার ব্যাপারে ইনফরমেশন কিছু? এতে এত ভয় পাওয়ার কি আছে, নিশ্চিন্তে কিনে নাও। আমি এখন বরিওয়ালের দিকে যাব, চলো তোমাকে একটু এগিয়ে দিই। স্যার, আপনি যেরকম বললেন তাতে তো মনে হয় সম্ভবত উনি জিতেন ভাই। জিতেন ভাই? ওনার পুরো নামটা কি? জিতেন ভাই ব্যাস। উনি স্টক ব্রোকার। ওনার বাড়ির ঠিকানা বা নাম্বার কিছু আছে আপনার কাছে? স্যার, আমার কাছে তো শুধু ওনার মোবাইল নাম্বার আছে। আমি ওনার কাছ থেকে শেয়ার কিনতাম। খুব বেশি আলাপ নেই, কিন্তু হ্যাঁ, আমার কাকা ওনাকে ভালোভাবে চিনতেন। উনি জিতেন ভাইয়ের সঙ্গে আমার আলাপ করিয়েছিলেন। আমাকে জিতেন ভ্যাসের নাম্বারটা দিন, আর আপনার কাকারও। হ্যাঁ স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট। বাবা, তোমার ফোন এসেছে। আমার ফোন? হ্যালো, কে বলছেন? আপনি কি মিস্টার আম্বালাল বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি গুজরাট পুলিশ স্টেশন থেকে ফোন করছি, সাব ইন্সপেক্টর গর্ভী। মিস্টার মুকেশ আমাকে আপনার নাম্বারটা দিয়েছে। ব্যাপারটা কি স্যার? আমার স্টক ব্রোকার মিস্টার জিতেনের বাড়ির নাম্বার আর অ্যাড্রেস চাই। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি স্যার? একটা লাশ পাওয়া গেছে, ওটা শনাক্ত করতে হবে। হতে পারে ওটা জিতেন ভ্যাসের। হে ভগবান, 1 মিনিট হোল্ড করুন স্যার, আমি দিচ্ছি। কুশল, ফোনটা তো তুলতে পারিস। ল্যান্ডলাইনে এসেছে মা, আমার ফোন তো হতেই পারে না। ফোনটা তুললে হাত খসে যাবে নাকি? হ্যালো, বোরসাদ পুলিশ স্টেশন গুজরাট থেকে সাব ইন্সপেক্টর গর্ভী বলছি। হ্যাঁ বলুন। জিতেন ভিয়াস চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী। MH027Y76। এই গাড়ি আপনাদের? 1 মিনিট। MH027Y76 আমাদের গাড়ি? হ্যাঁ মা, তুমিও না? আরে দাঁড়া দাঁড়া, হ্যালো আগে, হ্যাঁ আমাদের গাড়ি। সুইফট ডিজায়ার, সাদা রঙের। বলুন না কি ব্যাপার? দেখুন, এই গাড়ির কাছে আমরা একটা লাশ পেয়েছি, ভাসাতে, গুজরাটের কাছে। হতে পারে এই লাশটা আপনার স্বামীরই। মা মা মা, কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, বাসাতে গাড়ি পাওয়া গেছে। আমি তো জানতামই না যে বাবা আহমেদাবাদে গেছে। জিতেনের কি আহমেদাবাদ থেকে কাল ফেরার কথা ছিল? জানি না, ও বাড়িতে কাউকেই কিছু বলে না। বাবা বাবা বাবা,
স্যার, ভিয়াস ফ্যামিলি বডিটা আইডেন্টিফাই করেছে। মৃতের নাম জিতেন ভিয়াস, বয়স 58 বছর, মুম্বাইয়ে স্টক ব্রোকার ছিলেন। 8ই ডিসেম্বর ওই দিন উনি আহমেদাবাদ যাচ্ছিলেন। আচ্ছা, তুমি কবে ফিরবে? আমি জানি না। একই প্রশ্ন বারবার কেন করো তুমি? কতবার তোমায় বলেছি আমার বাইরে যাওয়ার সময় তুমি ঘ্যান ঘ্যান করো না। কাজ কবে শেষ হবে সেটা এখন থেকে আমি কি করে বলবো? কিন্তু প্রত্যেকবার ওই একই প্রশ্ন, কবে ফিরবে? উনি কিছু বলেননি যে উনি আহমেদাবাদ কেন আসছেন? বাবা কখনো কিছু বলতোই না। কোথায় যাচ্ছে, কি কাজ আছে, কবে ফিরবে, কখনো জিজ্ঞাসা করলে পরে মায়ের উপর শুধু রাগ করতো। উনি যখন তখন বেরিয়ে যেতেন, হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আমরা কেউ জানতাম না যে উনি কোথায় গেছেন, কবে ফিরবেন, কেন গেছেন, কিচ্ছু না। উনি আহমেদাবাদ আসার পর আপনাদের কারোর সাথে কোনো ফোনে কথা হয়নি? 13ই ডিসেম্বর আমি ওনাকে ফোন করেছিলাম, এটা জানার জন্য যে উনি ঠিক আছেন কিনা। ঠিক আছে কথার মানেটা কি? তোমাকে তো কতবার বলেছি এসব বাজে প্রশ্ন করে আমার কাজের সময় নষ্ট করো না। কবে ফিরবে তুমি? যখন কাজ শেষ হয়ে যাবে তখন তো বাড়িতে ফিরবই। তোমার কোনো বিশেষ দরকার আছে? না না, এমনি জিজ্ঞাসা করলাম। তাহলে ফোনটা ছাড়ছি, লেট হয়ে যাচ্ছে, কাজে বেরোতে হবে। কিন্তু আপনার স্বামী ওনার কাজ আর ট্রিপের ব্যাপারে আপনাকে জানাতেন না কেন? স্যার, জিতেন প্রথম থেকেই এরকম ছিল, নিজের খেয়ালেই থাকতো। ও যখন তখন যেখানে সেখানে একলাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো, কখনো লোনাওয়ালা, কখনো পুনা, কখনো আহমেদাবাদ। আপনি? আমি জিতেনের খুড়তুতো ভাই অনিল, আমরা একসঙ্গেই ছোট থেকে বড় হয়েছি। আপনি কিছু জানেন যে উনি আহমেদাবাদ কি কাজে এসেছিলেন? স্যার, স্টক ব্রোকিং এর কোনো কাজেই হবে। জিতেন প্রায়শই আহমেদাবাদ যাতায়াত করতো। এমনিতে আমরা আহমেদাবাদেরই লোক, কিন্তু বেশ কয়েক বছর আগে আমাদের পেরেন্টসরা মুম্বাইতে গিয়ে সেটেল হন। জিতেন আহমেদাবাদে এক্স্যাক্টলি কোথায় থাকতেন? কোনো পৈতৃক বাড়ি না কোনো আত্মীয়র কাছে? স্যার, দূর সম্পর্কের আত্মীয় তো অনেকেই আছেন, কিন্তু আমার মনে হয় না জিতেন ওদের কারোর বাড়িতে থাকতো। ও হোটেলেই থাকতো। 9 তারিখে আমার সঙ্গে কথা হয়েছিল, ও মণিনগরে একটা হোটেলে ছিল। কি বলছিস অনিল? কাজে বেরোবো, তার সাথে ফ্যামিলিকে নিয়ে বেরোতে হবে? তুই যে কি বলিস না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, কিন্তু আমার কথাটা শোন। আরে বাড়িতে সবার চিন্তা হয় ভাই, মা, বৌদি, কৌশল। তো বাকিদের কোনো কাজকর্ম নেই নাকি? ঠিক আছে, ছাড় এসব। বলতো তুই আছিস কোথায়? মণিনগরে উঠেছি। সবাইকে বলি চিন্তা না করতে, কাজ শেষ হলে আমি বাড়িতে তো ফিরবই। আরে এটা তো সবাই জানে যে তুই বাড়ি ফিরে আসবি, কিন্তু শোন, এখন তোর বয়সটা তোর 25-26 বছর নয় যে ইচ্ছে হলো আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লি। একটু বোঝ, ছেলে বড় হয়ে গেছে, আর তোর বয়সও তো প্রায় 60-এর কাছাকাছি। অনিল, আমি নিজের ভালোটা খুব ভালো করেই বুঝি। আর ভয় ভয় বেঁচে থেকে কি লাভ? 60 হোক বা 16, লাইফটাকে বিন্দাস ভাবে কাটাতে হবে। আমাদের জীবন স্টক মার্কেট থেকে কম নয়। বিন্দাস বাজি খেলে যাও। কোনো মহিলা বা মেয়েদের সাথে সম্পর্ক? এই ওড়নাটা ওনার গাড়িতে পাওয়া গেছে। ওই দিন ওনার সাথে কোনো মেয়েও ছিল না স্যার, জিতেন যেমনই হোক না কেন, ও এইসব ঝামেলায় ছিল না। লাশ শনাক্ত হয়ে গেছিল। মৃত ব্যক্তি ছিলেন মুম্বাইয়ের স্টক ব্রোকার জিতেন ব্যাস। জিতেন ব্যাসের জীবনযাত্রা, তার নিজের কাজ সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা, এই সব ইশারা করছিল একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে। গাড়িতে পাওয়া ওড়নাটা এই সন্দেহ আরো মজবুত করছিল যে যেটা হয়েছে তাতে হয়তো কোনো মহিলার হাত আছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো এমন সূত্র পাওয়া যায়নি যা দিয়ে এটা জানা যায় যে জিতেন ব্যাসের খুন কেন হয়েছিল। এই কেসটায় এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, জিতেন ভিয়াসের সব কল রেকর্ডস চেক করেছি, এমন কিছু পাইনি যাতে করে কোনো মেয়ের ইনভলভমেন্ট প্রুফ করা যায়। ওনার মোবাইলটাও মিসিং। মোবাইলের লাস্ট লোকেশন ছিল আহমেদাবাদ। আর হ্যাঁ স্যার, 15ই ডিসেম্বর রাত 9:30টার সময় জিতেন ভিয়াসের মোবাইল সুইচ অফ করা হয়। 15ই ডিসেম্বর রাত 9:30টার সময়, মানে যেদিন মার্ডার হয়েছে। আমরা মার্ডার স্পটে পৌঁছই 15ই ডিসেম্বর সন্ধে প্রায় 5:30টার সময়। আর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুন 1:30 থেকে 3:30-এর মধ্যে হয়েছে। তার মানে যেদিন জিতেন ব্যাস খুন হয়েছিল সেদিন ওর মোবাইল রাত্রি 9:30 পর্যন্ত অন ছিল এবং আহমেদাবাদে ছিল। মুনিনগরে। একটা কাজ করো, কচুরদের কাজে লাগিয়ে দাও।
জিতেন ব্যাসের সম্পর্কিত ছোট ছোট ব্যাপারেও খোঁজ নাও। আই এম শিওর কোনো না কোনো ব্যাপার আছে যেটা সম্পর্কে ওর ফ্যামিলিও জানে না। অনেক গোপন তথ্য পাওয়া যাবে। শ্রদ্ধা হে দন্ত কাষ্ঠনং ত্যাগং স্নানং তথ শশী জন্ম সত্যং পাশৌ চে তৎপিতৃভস্যনং রক্ষদীপং তত্থনাচং চ গায়ত্রী দেবতা বাইতি ত্রেতা মৃত্যুজ্জ্বল প্রেক্ষণং রক্ষা জল স্থাপনং মেকং পূর্ব বিপ্রকৌরিতয়ং। স্যার, ব্যবসা সংক্রান্ত কোনো শত্রুতা বলে মনে হয় না। এমন কাউকে পাওয়া যায়নি যে জিতেন ব্যাসের ব্যাপারে খারাপ কিছু বলেছে। হ্যাঁ স্যার, যা শুনেছি ভালোই শুনেছি। এমনকি লোকে বলছিল ওনার মনটাও ভালো ছিল, মন খুলে সাহায্য করেন। স্যার, মুম্বাইতে একটা কলেজ আছে যেখানে উনি স্কলারশিপ স্টুডেন্টদের উপহার রূপে দিতেন। কিন্তু উনি আহমেদাবাদ এমন কোনো কাজে আসতেন যার খবর কারোর জানা ছিল না, এমনকি ওনার পরিবারেরও না। মানে সবাইকে লুকিয়ে উনি কোনো না কোনো কাজ করতেন। ওই কলেজটা মুম্বাইয়ের কোথায় যেখানে উনি স্কলারশিপ দিতেন? মালাড বলছে তো। মুম্বাই পুলিশকে ইনফর্ম করো, কালকে আমরা তদন্ত করতে যাচ্ছি। মিস্টার জিতেন আমাদের কলেজকে সাহায্য করা ছাড়াও আমাদের সংস্থার সমস্ত ইনস্টিটিউশনকে সাহায্য করতেন। আমাদের সন্দেহ হচ্ছে যে জিতেন ব্যাসের মৃত্যুর পিছনে কোনো মহিলার হাত আছে। আই এম সরি, যদি আপনাদের মনে হয় যে এই কেসে আমার কাছে কোনো ক্লু পাবেন তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে জিতেন ব্যাসকে যতটা জানি উনি খুবই প্রাণখোলা মানুষ ছিলেন। আমাদের ইনস্টিটিউশনে যোগ্য ছাত্রদের উনি স্কলারশিপ দিতেন। এটা ছাড়া আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না। যে স্টুডেন্টদের উনি স্কলারশিপ দিয়েছিলেন তার লিস্ট আমরা পেতে পারি? অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি কথা বলে নিচ্ছি, আপনি লিস্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এমনি কোনো রেগুলার স্কলারশিপ তো নেই। লাস্ট স্কলারশিপ ভিয়াস দিয়েছিলেন 2 বছর আগে। বিকম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অঙ্কুশ পান্ডিয়া। খোঁজ নাও এই অঙ্কুশ পান্ডিয়া, হতে পারে এই কেসের কোনো সূত্র ওর কাছ থেকে পাওয়া যাবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, পুলিশ এসছে আপনার সঙ্গে দেখা করতে। এক্সকিউজ মি স্যার। মিস্টার অঙ্কুশ পান্ডিয়া? হ্যাঁ, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আপনি জিতেন ব্যাসকে চেনেন? হ্যাঁ, কি হয়েছে স্যার? ওনার খুন হয়েছে। ও মাই গড। আমাদের সন্দেহ আছে এর পিছনে কোনো মেয়ে বা মহিলার হাত আছে। মিস্টার জিতেন ব্যাস আপনাকে স্কলারশিপ দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আপনার আগে উনি 2 জনকে আরো স্কলারশিপ দিয়েছিলেন। তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনি কি বলতে পারেন জিতেন ব্যাসের সঙ্গে কোনো মহিলার কিছু? না না স্যার, উনি তো খুব ভালো লোক ছিলেন। আই মিন ভালো মানুষ ছিলেন। আমার সাথে ওনার পরিচয় কলেজের অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশনে হয়েছিল। এবছরের সবথেকে প্রমিসিং স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে দিব্যা কামাত। আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মধ্যে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে অঙ্কুশ পান্ডিয়া। আর পরের দিনই
আমাদের প্রফেসর আমাকে বললেন যে জিতেনবাবু আমাকে ওনার সাথে দেখা করতে বলেছেন। বসো। ইটস ওকে স্যার, আই এম ফাইন। আরে বসো অঙ্কুশ, দাঁড়িয়ে থেকো না, বসো। থ্যাংক ইউ স্যার। অঙ্কুশ, তোমার কলেজের থেকে জানতে পারলাম তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্যার আমি আর কি বলবো, শুধু আমি তো আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। অঙ্কুশ, তুমি তো ফাইনাল ইয়ারে আছো, রাইট? হ্যাঁ স্যার। আমি চাই এই বছরটা তুমি খুব ভালোভাবে পাশ করো আর নিজের ক্যারিয়ারটা তৈরি করো। সেই জন্য তোমাকে আমি স্কলারশিপ অফার করছি। সারা বছর তোমার কলেজ ফিস, হস্টেল ফিস সমস্ত দায়িত্ব আমার। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ ওয়েলকাম মাই বয়। থ্যাংক ইউ মিস্টার অঙ্কুশ। ইটস ওকে। দরকার পড়লে আবার কথা হবে। এরকম তো নয় জিতেন ব্যাস দুরকম জীবনযাপন করছিলেন, মুম্বাই আর আহমেদাবাদ। আর এই দুটো জীবনযাপনের ব্যাপারে কেউ জানতো না, বিশেষ করে ওর ফ্যামিলি যারা মুম্বাইতে থাকে। স্যার এমনটাও তো হতে পারে যে ফ্যামিলির সকলে জানে কিন্তু ব্যাপারটা লুকোচ্ছে। কোয়াইট পসিবল। আহমেদাবাদ রেগুলার আসা যাওয়া, কেন যেতেন কোথায় থাকতেন কেউ জানে না, কিন্তু আমরা ঠিক জেনে নেব। মণিনগর। জিতেন ব্যাস তার ভাই অনিল ব্যাসকে ফোন করে জানিয়েছিল ও মণিনগরের এক হোটেলে আছে। মণিনগরের প্রত্যেকটা হোটেলে খোঁজ নাও, আই এম শিওর মণিনগরের হোটেল থেকে কোনো না কোনো সূত্র আমরা অবশ্যই পাবো। ইয়েস স্যার। হ্যাঁ, ইনি মিস্টার জিতেন ব্যাস, আমাদের হোটেলের ক্লায়েন্ট। আমাদের ম্যানেজার ওনাকে খুব ভালোভাবেই চেনেন। ম্যানেজারের সাথে কথা বলবো। জিতেন ব্যাসের মার্ডারের ব্যাপারে যখন কোনো ছোট সূত্র পাওয়া গেল না, তখন পুলিশ অন্যদিকে ইনভেস্টিগেশন শুরু করলো। এটা জানার চেষ্টা করলো যে জিতেন ব্যাসের বারবার আহমেদাবাদ যাওয়ার কারণ কি ছিল, আর উনি আহমেদাবাদে কোথায় থাকতেন। পুলিশ প্রথমে সেই হোটেলটা খুঁজে বার করলো যেখানে জিতেন ব্যাস থাকতেন, আর সেই হোটেল থেকে পুলিশ এই কেসের সব থেকে বড় ব্রেক থ্রু পেল। হ্যাঁ স্যার, জিতেনবাবু আমাদের রেগুলার ক্লায়েন্ট। 2 বছর ধরে রেগুলার এখানে আসতেন স্যার। ওনার মৃত্যুর খবরটা শুনে আমাদের সন্দেহ ওনার হত্যা কোনো মহিলা করেছেন। আপনি কি ওনার সাথে কোনো মহিলাকে দেখেছেন? হ্যাঁ স্যার, একজন মহিলা তো ছিলেন। স্যার আমার মনে পড়ছে 15ই ডিসেম্বর যখন উনি চেক আউট করেন, তখন আমি উইশ করার জন্য গিয়েছিলাম। সেই সময় ওই মহিলাটি ছিলেন ওনার সাথে। স্যার আশা করি আপনার কোনো অসুবিধা হয়নি। না না, একদমই না। আবার আমাদের সেবা করার সুযোগ দেবেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই মহিলা এই ওড়না পরেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এই ওড়নাটাই ছিল। ওই মহিলা কে? স্যার সেটা তো ঠিক বলতে পারবো না, ক্লায়েন্টদের পার্সোনাল ব্যাপারে আমরা মাথা ঘামাই না। আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। সরি স্যার, আসলে হোটেলে সিসিটিভি ক্যামেরা নেই। কাজ চলছে, আমরা কিছুদিনের মধ্যেই লাগিয়ে দেবো। সব হোটেলেরই এই একই অজুহাত। কোনো রুম সার্ভিস বয় বা কোনো স্টাফ যে এই মহিলা সম্পর্কে বলতে পারবে তাকে তাড়াতাড়ি ডাকুন। হ্যাঁ স্যার। স্যার ওই মহিলাকে আমি জিতেনবাবুর সঙ্গে এই হোটেলে অনেকবার আসতে যেতে দেখেছি। ওই মহিলার নাম জানো? না স্যার। ওই মহিলা সম্পর্কে এমন বিশেষ কিছু তোমার চোখে পড়েছে? আজ্ঞে না, আজ গাড়ি আমি চালাবো। ড্রাইভিংটা ভালো করে শিখেছো তো?
আপনি দেখুন তো আগে, আমার ইনস্ট্রাক্টর এটাই বলেছিল যে আমি খুব ভালো ড্রাইভার। আপনি জানেন 2 মাসের কোর্স ছিল আর আমি 15 দিনের মধ্যে শিখে ফেলেছিলাম, আর এখন তো আমার কাছে লাইসেন্সও আছে। চলুন আপনি বসুন। অল রাইট। থ্যাংক ইউ স্যার। চলো চলো চলো। ব্যাস স্যার, আমি এইটুকুই জানি। থ্যাংক ইউ। 15 দিনের ড্রাইভিং শিখেছিল মানে কোনো ড্রাইভিং স্কুলে গিয়েছিল? স্যার, আহমেদাবাদের সব ড্রাইভিং স্কুলে খোঁজ করতে হবে। আমাদের যে কোনো উপায়ে এই মহিলা পর্যন্ত পৌঁছতেই হবে। পুলিশের তদন্ত তাদের সেই হোটেলে নিয়ে এলো যেখানে মুম্বাইয়ের স্টক ব্রোকার জিতেন ব্যাস আহমেদাবাদে আসার পর থাকতেন। সেই সঙ্গে এটাও জানা গেল যে গুজরাটের বাচ্চাদের কাছে যেদিন উনি খুন হন সেই দিনই উনি হোটেল থেকে চেক আউট করেছিলেন, আর সেই সময় ওনার সঙ্গে একজন মহিলা ছিলেন। সেই মহিলাকে খুঁজে বার করার একটাই মাত্র সূত্র পাওয়া গেছিল, আর সেটা হলো সেই মহিলা কোনো একটা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখেছিলেন। হ্যালো, অখিল ড্রাইভিং স্কুল। দেখুন, একটা মেয়ের ব্যাপারে জানতে চাইছি। রোগা, ফর্সা, মেয়েটি 15 দিনের মধ্যে ড্রাইভিং শিখেছিল। 15 দিনে? হ্যাঁ স্যার, একটা মেয়ে ছিল, গাড়ির হাত খুব ভালো ছিল ওর। গত মাসেই ও শিখে গেছে। স্যার, আকিল যে মেয়েটার কথা বলছে মনে হচ্ছে তো এই সেই মেয়ে। লেটস হোপ। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এত বছরেও উনি কখনো খোলা মনে আমার সাথে কথা বলেননি। কোথায় যেতেন, কি করতেন, উনি কখনো কিচ্ছু বলেননি। জানি না ওনার মনে কি চলছিল। মা, বাবার কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল? উনি আমাকে নিয়ে সুখী ছিলেন না, কিন্তু কেন সুখী ছিলেন না আমি কখনো বুঝতেই পারিনি। উনি কখনো কিছু বলেনি, কখনোই না। স্যার, এই ওড়নাটা যদিও আমি ঠিক চিনি না, তবে আপনি যেরকম চেহারা বলছেন সেরকম একজনকে আমি গাড়ি চালানো শিখিয়েছিলাম। দারুণ ব্যাপার তো ম্যাডাম, আপনার হাত তো খুব ভালো। আপনি কি জন্ম থেকেই ড্রাইভিং করছেন নাকি? হ্যাঁ। কে ছিল ওই মহিলা? স্যার, স্বপ্না নাম ছিল। স্বপ্না? ওর ফোন নাম্বার আর ঠিকানা চাই। স্যার, ওটা আমি জানি না। তোমার ড্রাইভিং স্কুল থেকে ও গাড়ি চালানো শিখেছে, লাইসেন্স বানিয়েছে, আর তোমাদের কাছে কোনো ঠিকানা ফোন নাম্বার নেই? ও ড্রাইভিং শিখতে চায়নি। কিন্তু তুমি যে ফোনে বলেছিলে তুমি ওকে গাড়ি চালানো শিখিয়েছো। হ্যাঁ, সে কথা সত্যি স্যার, কিন্তু দেখুন এখানে যে জীবন কমপ্লেক্স আছে না, ওর বাইরে আমি একদিন একটা স্টুডেন্টকে ড্রপ করেছিলাম, সেদিন হঠাৎ করে ও এসেছিল। চল। এক্সকিউজ মি, আমি না ড্রাইভিং শিখতে চাই। আরে হ্যাঁ, শিখিয়ে দেবো তো, কি এমন বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমি ড্রাইভিং জানি, শুধু একটু প্র্যাকটিসের দরকার আছে। হ্যাঁ, সেটাও করেই দেবো। কাল থেকে শুরু করি? হ্যাঁ হ্যাঁ, একদম, কেন না। স্যার, আসলে ও শুধু হাত সেট করতে চেয়েছিল, আমি ওকে জীবন কমপ্লেক্স থেকে 4টের সময় তুলতাম আর ওখানেই নামিয়ে দিতাম। স্যার, ওর লাইসেন্স দরকার ছিল না,
এই জন্য আমি ওকে 15 দিনে 1500 টাকা চেয়েছিলাম। মেয়েদের ওপর ছেলেদের সহজেই বিশ্বাস তৈরি হয়ে যায়, এটাই ভুল হয়ে গেছে। ও জীবন কমপ্লেক্সে চাকরি করতো? সেটা ঠিক জানি না, তবে রোজ ওখানেই দেখা হতো। এই জীবন কমপ্লেক্স কোথায়? স্যার এখানেই, ওই মণিনগরে। এরকম মনে হচ্ছিল যে পুলিশের তীর একদম সঠিক লক্ষ্যে আঘাত করেছে, কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত শুধু একটা আবছা নাম ছিল, স্বপ্না। একজন ব্যক্তি যার ভাবমূর্তি নিজের শহরে নিজের পরিবারের লোকের কাছে এতটা স্বচ্ছ ছিল, তার এই স্বপ্না নামের মেয়েটার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? আর এই স্বপ্নার কি জিতেন বেশের খুনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন কাল রাতে গুজরাটের এই চাঞ্চল্যকর কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।